আচ্ছা, যদি আপনাদের বলা হয় যে সময় আসলে তেমনটা নয় যেমনটা আমরা ভাবি, মানে এই যে ধরুন ঘড়ির কাঁটার টিকটিক বা বছরের পর বছর চলে যাওয়া, এসব আসলে এক বিশাল মহাজাগতিক চক্রের ছোট্ট একটি টুকরো মাত্র। এমন এক চক্র যা কোটি কোটি বছর ধরে বারবার ফিরে ফিরে আসছে। এক এতটাই বিশাল রহস্য যা আধুনিক বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এই যে চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি, এগুলো শুধুই গল্প কথা নয়, এগুলো আসলে সময়েরই নিজস্ব এক প্রবাহ। কিন্তু এই যুগগুলো তৈরি হলো কিভাবে? এদের সাথে আমাদের নক্ষত্রমণ্ডলী কি সম্পর্ক? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জীবনে এদের তাৎপর্য কি? চলুন একসাথে খুঁজে বের করি হিন্দু সময়চক্রের এই গভীর রহস্য, যেখানে বিজ্ঞান আর পুরাণের মিলন ঘটে। সময় এক চিরন্তন রহস্য, এমন এক শক্তি যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। আধুনিক বিজ্ঞান বলে সময় চলে সরল রেখার মতো, যা দিন, মাস, বছর, শতাব্দী দিয়ে মাপা যায়। কিন্তু প্রাচীন হিন্দু শাস্ত্র বলছে সময় আসলে এর চেয়েও অনেক বৃহত্তর, অনেক গভীর। এটা কখনোই সরল রেখায় চলে না, বরং চলে চক্রের মতো, অর্থাৎ সাইক্লিক অর্ডারে। এই চক্রই ঠিক করে দেয় যুগের উত্থান পতন, সভ্যতার পরিবর্তন, এমনকি দেবতাদের আগমন। কিন্তু যদি বলি এই প্রাচীন সময়চক্র আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়, কিভাবে? তার জন্যে আমাদের বুঝতে হবে হিন্দু সময়চক্রকে, যার জন্যে আমাদের যেতে হবে সৃষ্টির মূল উৎসে। ঠিক যেভাবেই রাতের শেষে সূর্যোদয় হয়, ঠিক সেইভাবেই ব্রহ্মার জাগরণ মানেই এক নতুন সৃষ্টির সূচনা। এটাই সময়ের প্রথম প্রবাহ। বলা হয় প্রতিটি ব্রহ্মদিনের সূচনায় মহাবিষ্ণুর দেহ থেকে নির্গত হয়ে এক মহাবিশ্ব সৃষ্টি লাভ করে। সময়ের শুরুও তখনই হয় যখন ব্রহ্মা জাগ্রত হন। কিন্তু ব্রহ্মার জাগরণের আগে কি? তার আগে কি তাহলে সবকিছুই শূন্য ছিল? না, তার আগে হয় পূর্ববর্তী চক্রের শেষ, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর দেহে বিশ্রাম নেয়। ব্রহ্মাদিনের অন্তিম ক্ষণে শিব তার রুদ্র রূপ ধারণ করে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করেন। বস্তুগত পৃথিবী ধ্বংস হয় এবং ব্রহ্মা ঘুমিয়ে পড়েন। ব্রহ্মার ঘুমের শেষেই আবার নতুন চক্র শুরু হয়। অর্থাৎ হিন্দু দর্শন মতে সময়ের কোনো নির্দিষ্ট শুরু নেই, এটি শুধুই জন্ম ও ধ্বংসের এক ইনফাইনাইট সাইকেল মাত্র। একটি সাইকেল শেষ হলে আরেকটি শুরু হয়, আর এই চিরন্তন প্রবাহ চলতেই থাকে। হিন্দু শাস্ত্র বলে ব্রহ্মার আয়ুষ্কাল 100 ব্রহ্মা বর্ষ, যেখানে প্রতিটি বছর গঠিত হয় 360 ব্রহ্মা দিন ও 360 ব্রহ্মা রাত্রি দিয়ে। যখন ব্রহ্মা তার 100 বছর সম্পন্ন করেন, সমগ্র মহাবিশ্ব মহাবিষ্ণুর দেহে বিলীন হয়ে যায়। এক নতুন ব্রহ্মার জন্ম হয় এবং এই সাইকেল পুনরায় শুরু হয়। এখন এক ব্রহ্মদিন, যাকে এক কল্পও বলা হয়, তার স্থায়িত্ব মানব সময়ের হিসেবে 432 কোটি বছর, যা কিনা এক সম্পূর্ণ সৃষ্টিচক্র হিসেবেও ধরা হয়। এবং একইভাবে একটি পূর্ণ ব্রহ্মা রাত, যার স্থায়িত্ব 432 কোটি মানব বছর, তাকে এক পূর্ণ ধ্বংসচক্র হিসেবে ধরা হয়। অর্থাৎ একটি পূর্ণ ব্রহ্ম দিন ও ব্রহ্মা রাতের মোট সময় 864 কোটি বছর। আর এই কল্পের মধ্যেই রয়েছে 1000 মহাযুগ, যেখানে হয় মানব সভ্যতার গড়ে ওঠা এবং বিলীন হওয়া। আচ্ছা, আসুন একটু সহজভাবে এই ব্রহ্মদিনকে বোঝার চেষ্টা করি। এক কল্পা মানে এক ব্রহ্মদিন, এক ব্রহ্মদিন মানে 1000 মহাযুগ, এক মহাযুগ মানে 43.2 লক্ষ বছর। অর্থাৎ 1000 মহাযুগ মানে হয় 432 কোটি বছর, যার মানে দাঁড়াচ্ছে এক কল্পা মানে এক ব্রহ্মদিন মানে 432 কোটি বছর। অর্থাৎ একটি পূর্ণ ব্রহ্ম দিন এবং ব্রহ্ম রাতের মোট সময় 864 কোটি বছরে দাঁড়াচ্ছে। এখন মজার বিষয় হলো, এই যে মহাজাগতিক চক্র,
এটা অনেকটাই আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের বিগ ব্যাং থিওরি এবং বিগ ক্রাঞ্চ থিওরির সাথে মিলে যায়, যেখানে বলা হয় যে মহাবিশ্ব এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়েছিল এবং দ্রুত প্রসারিত হয়ে সময়, স্থান এবং পদার্থের জন্ম দেয়। ঠিক এমনভাবেই একদিন মহাবিশ্বের প্রসার থেমে গিয়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে ফের একটি বিন্দুতে মিলিয়ে যেতে পারে। যেমন একদিন সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনভাবেই একদিন শেষও হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা মনে করেন মহাকর্ষ শক্তি সব কিছুকে আবার একত্রে টেনে আনতে পারে, ঠিক যেমনটা হিন্দু পুরাণে মহাপ্রলয়ের কথা বলা হয়েছে। হিন্দু টাইম সাইকেলের এই গোলক ধাঁধার যতই গভীরে আমরা যাই, ততই বুঝতে পারি এগুলো শুধুই পুরাণ নয়, বরং অতি সূক্ষ্ম জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার ফল। তাহলে প্রশ্ন ওঠে, আমাদের পূর্বপুরুষরা কি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অনেক আগেই এই মহাজাগতিক গতিবিধির জ্ঞান অর্জন করেছিলেন? তারা কি এমন জ্ঞান ধারণ করতেন যা সময়ের সাথে হারিয়ে গেছে? হিন্দু শাস্ত্রে সময়কে আরও বিশাল পরিসরে দেখানো হয়েছে যুগচক্রের মাধ্যমে। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই প্রতিটি যুগেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা নিয়ম রয়েছে। কিন্তু এই যুগগুলি কিভাবে আদৌ গঠিত হয়? কিভাবে এক যুগ থেকে আরেক যুগে শুরু হয়? এর উত্তরও লুকিয়ে আছে প্রাচীন হিন্দু সময়চক্রের গভীরেই। মিস্টার মিথ এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই 4টি যুগ সৃষ্টি হয়, কিভাবে যুগ বদলায়, আর কেন এক একটি যুগ এক এক রকমের হয়।